নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। লোকসভা নির্বাচন, আমরা সবাই জানি যে আর কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের আবহ, গণতন্ত্রের বৃহত্তম উৎসব, দ্য গ্রেটেস্ট সেলিব্রেশন অফ ডেমোক্রেসি, লোকসভা নির্বাচন। কিন্তু তার আগে বঙ্গ রাজনীতিতে একটা নতুন ইস্যু একেবারে পড়ে পাওয়া 14 আনা, কেউ ভাবেনি, না শাসক দল না বিরোধীরা। কিন্তু সন্দেশখালী ইস্যু হঠাৎ করে যেন বিরোধীদের কাছে একটা হঠাৎ করে আবিষ্কার হয়ে যাওয়া মোক্ষম অস্ত্র হিসাবে চলে এসেছে সরকারকে বা শাসক পক্ষকে বিধবার জন্য। এবং আমরা দেখছি যে সেই বিরোধিতার আগুনে বা বিরোধিতার আঁচে প্রতিদিন নিজেদের আলোকিত করবার চেষ্টা করছেন বিরোধী নেতা নেত্রীরা। একেবারে রুটিন করে, একেবারে নিয়ম করে যেন সন্দেশখালী তাদের মাস্ট ভিজিটেড প্লেস হয়ে দাঁড়িয়েছে। 144 ধারা জারি করা হয়েছে, পুলিশ আটকেছে, বিভিন্নভাবে পুলিশ আটকাবার চেষ্টা করছে। তবুও কিন্তু বিরোধী দলের নেতা নেত্রীরা সেখানে যাচ্ছেন, সেখানে গিয়ে নিজেদের বিরোধিতা দেখাচ্ছেন, পুলিশের সঙ্গে বচসায় রয়েছেন, বচসা করছেন, কেউ কেউ আবার গ্রেপ্তারও হচ্ছেন, কিছুক্ষণের মধ্যে ছাড়াও পেয়ে যাচ্ছেন। কিন্তু মোদ্দা কথা, সংবাদ শিরোনামে আসার চেষ্টা সকলেই করছেন, পিছিয়ে নেই শাসক দলের নেতারা বা মন্ত্রীরাও। দুই নেতা বা দুই মন্ত্রী তো নিয়মিত যাতায়াত করছেন, দমকল মন্ত্রী এবং সেচ মন্ত্রী, অর্থাৎ সুজিত বসু এবং পার্থ ভৌমিক। তারা কিন্তু রীতিমতো বারংবার যাতায়াত করছেন এবং তাদের যাতায়াত করার কারণও রয়েছে। তার কারণ, মমতা ব্যানার্জি যে উত্তর 24 পরগনার জন্য যে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন লোকসভা নির্বাচনে, তাতে এই বসিরহাট সংলগ্ন এলাকা দেখভালের দায়িত্ব ছিল এই দুই নেতার উপরে। ফলে সব মিলিয়ে এখন সন্দেশখালীকে শান্ত করবার জন্য মরিয়া একদিকে শাসক পক্ষ, সন্দেশখালীর ক্ষোভ প্রশমনের জন্য মরিয়া একদিকে শাসক পক্ষ, এবং অন্যদিকে সরকার পক্ষের বিরুদ্ধে রীতিমতো যে ক্ষোভ, সেই ক্ষোভকে এনক্যাশ করবার জন্য মরিয়া বিরোধী দলের প্রত্যেক নেত্রীরা, প্রত্যেক বিরোধী দল। এবং একটা জিনিস লক্ষণীয়, যে সবাই যাচ্ছেন, বৃন্দা করাত দিল্লি থেকে ছুটে এসেছেন, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সবাই যাচ্ছেন। এমনকি মীনাক্ষী মুখোপাধ্যায়, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা, তিনিও পৌঁছে গিয়েছেন। কিন্তু একটা লোককে কোথাও দেখা যাচ্ছে না। কে তিনি এক সময় বঙ্গ বিজেপির মূল কাণ্ডারি বলা যায়। 2019-এর যে ব্যাপক সাফল্য, সেই সাফল্যের পিছনের মূল মস্তিষ্ক তাকেই বলে মনে করা হয়। বঙ্গ বিজেপির পিতামহ ভীষ্ম বললেও অনেকে বলেন যে একদম ঠিক বলা হবে। সেই দিলীপ ঘোষ, তাকে কোথাও দেখা যাচ্ছে না। ব্যাপারটা কি? তিনি কোথাও নেই। সন্দেশখালীর গোটা বিষয়টাতে তিনি নেই। কিন্তু তার আগে, এই গোটা বিষয়টা আলোচনা করার আগে আমি আমার সহকর্মী এবং আমার একেবারে রাজনৈতিক আলোচনার মূল যে বলা যেতে পারে একদম আলোচনা যার সাথে নিয়মিত আমার চলে, সেই আমাদের খবরিলাল পূর্বা, তার কাছে চলে যাবো একটা প্রশ্ন নিয়ে। এই যে বঙ্গের প্রধান বিরোধী দল খাতায় কলমে এই মুহূর্তে, অর্থাৎ বিজেপি, তাদের অভ্যন্তরেও কি কোথাও গিয়ে একটা ঠান্ডা লড়াই চলছে সন্দেশখালীতে? কে কতটা নিজেকে প্রমাণ করতে পারবেন সন্দেশখালীতে, সরকার বিরোধী মুখ হিসাবে কে কতটা নিজেকে তুলে নিয়ে আসতে পারবেন, সেই নিয়ে পূর্বা তোমার কি মনে হয় এই বিষয়ে? একেবারে বিবেক, যা বলেছো, লোকসভা নির্বাচন প্রায় চলে এসেছে, শুধু এবার দিনক্ষণ ঘোষণা হওয়ার অপেক্ষায়। কিন্তু তার আগে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে কিন্তু স্ক্রিপ্ট তৈরি করেছে। আর এই মুহূর্তে যদি দেখো বঙ্গের রাজনীতিতে, তাহলে কিন্তু একটাই জায়গা, একটাই শব্দ, সন্দেশখালী। আর এই সন্দেশখালী শুধু বঙ্গের রাজনৈতিক দলের মাথা ব্যথা না, এই মাথা ব্যথা কিন্তু এখন জাতীয় পর্যায়ে চলে গেছে। ভারতবাসীর কাছেও কিন্তু এই সন্দেশখালীর নামটা এখন বেশ পরিচিত হয়ে উঠেছে। সেখানে যে কি ঘটনা ঘটেছে সেটা সকলের কাছে কিন্তু এখন বেশ পরিচিত। আর এই পরিচিত স্থান সন্দেশখালীকে নিয়ে বঙ্গে কিন্তু প্রতিটা রাজনৈতিক দল চাইছে হাত সেঁকতে সেখানে গিয়ে বাধা তো পাচ্ছেই। যেমন বিজেপি থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, টিএমসি, ডিওয়াইএফআই, কেউই কিন্তু বাদ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে হাত সেঁকতে যাচ্ছে প্রতিটি দল, সে দলের ভিতরেও আবার কিন্তু ঘোটালা দেখা যাচ্ছে।
ওভারটেক, এই দলের ভিতরেও কিন্তু আবার অন্যরকম রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে। এতদিন ধরে বঙ্গের যে শাসক দল তৃণমূল সরকার, তৃণমূলের আমরা গোষ্ঠীকোন্দল দেখেছি, আর সেই গোষ্ঠীকোন্দল বারবার তুলে নিয়ে এসেছে কে, বঙ্গেরই সব থেকে বড় হাতে যদি দেখি বিজেপি রয়েছে, সেই বিজেপি কিন্তু বারবার শাসক দলের গোষ্ঠীকোন্দল বলেছে। কিন্তু সন্দেশখালীকে নিয়েই ঝোলার ভিতর থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, কারণ এবার বিজেপির গোষ্ঠীকোন্দল দেখা যাচ্ছে। সেই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে না, তবে কোল্ড ওয়ার হিসেবে দেখা যাচ্ছে কাদের মধ্যে, শুভেন্দু অধিকারী আর একদিকে সুকান্ত মজুমদার। আপনি যদি লক্ষ্য করেন, আর বিবেক তুমি যেমনটা যদি বলছো, আমাদের দর্শকরাও যদি দেখে আমাদের এই ভিডিওটা দেখার পরে, তারাও কিন্তু স্পষ্ট বুঝে যাবে। সুকান্ত মজুমদার যেদিন যাচ্ছেন সন্দেশখালীতে দেখা করতে নির্যাতিত মহিলাদের সঙ্গে, ঠিক তার পরেই কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে। আবার শুভেন্দু অধিকারী যদি এক ধাপ এগিয়ে যায়, তারপরেই দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারকে। যেমন আমরা সরস্বতী পুজোর সময় দেখেছি, ইছামতির পাড়ে বসে সরস্বতী পুজো করেছে, কারণ সেখানে দেখা করতে পারেনি নির্যাতিত মহিলাদের সঙ্গে। ঠিক টান উত্তেজনা, তারপরেই এক ধাপ এগিয়ে শুভেন্দু অধিকারী কি করলো, একেবারে কোর্ট থেকে নির্দেশ নিয়ে এসে ডিরেক্ট সন্দেশখালীর ভিতরে গিয়ে সেখানে মহিলাদের সঙ্গে কথা বলে। তারপরেই আবার দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন, দিল্লিতে চলে গেছেন সন্দেশখালী নিয়ে বৈঠক করতে। আর এই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার ভার্সেস শুভেন্দু অধিকারী, দুজনের মধ্যে কিন্তু মতের মিল খুব পাওয়া গেলেও খুব সামান্য। কিন্তু তাদের মাঝখানে যেই যে মনোমালিন্য, যে সন্দেশখালীকে নিয়ে একই সুরে যে তারা কথা বলছে না, আলাদা আলাদাভাবে কথা বলছে, তাহলে বিবেক তুমি যেমনটা বলছো, তাহলে কিন্তু বিজেপির মধ্যে কোথাও গিয়ে একটা দূরত্ব দেখা যাচ্ছে, দুজনের গোষ্ঠীকোন্দল দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সন্দেশখালীতে তো দুজনেই একই দলের প্রতিনিধি, তাহলে তো একসঙ্গেও তো যাওয়ার কথা, কিন্তু দুজনেই একসঙ্গে যান না। বঙ্গের যে দুজনেই হেভিওয়েট বিজেপি নেতা, একসঙ্গে না গিয়ে দুজনে আলাদা আলাদা করে সভা করে, আলাদা আলাদা মঞ্চেও দেখা যায়, আলাদা আলাদা মন্তব্যও করতে দেখা যায়। তাহলে কিন্তু কোথাও গিয়ে গোষ্ঠীকোন্দল কিন্তু প্রকাশ্যে এসেই গিয়েছে। অর্থাৎ পূর্বা যেটা বলল, একদিকে সুকান্ত মজুমদার, অপরদিকে শুভেন্দু অধিকারী, দুজনের মধ্যে কোথাও না কোথাও গিয়ে যেন একটা সত্যি ঠান্ডা লড়াই দেখাচ্ছে, এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক মহল। আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার টাকিতে তিনি একেবারে ধর্ণা দিতে গিয়ে একটা বিরোধী আন্দোলন তৈরি করতে গিয়ে রীতিমতো তিনি আহত হলেন, তাকে বেসরকারি হসপিটালে ভর্তি করা হলো। সেই নিয়ে দিনভর কিন্তু সংবাদ মাধ্যমে সেই নিয়ে বিস্তর আলোচনা চললো, এবং তারপরেই একদম পরপরই হঠাৎ করে একদম শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন। কোথায় পৌঁছে গেলেন? রামনগর মোড়ে। তিনি আগেও যাবার চেষ্টা করেছিলেন, এমন নয় যে সেই দিনই তার প্রথম অ্যাটেম্প্ট। আগের বার তাকে আটকে দেওয়া হলেও এবার অনেকটা সন্দেশখালীর কাছাকাছি তিনি পৌঁছে গিয়েছিলেন, এবং তিনি সেখানে পৌঁছে একটা সত্যি তাৎপর্যপূর্ণ উক্তি করলেন, যে উক্তির অনেকগুলো মানে হতে পারে। আমি কোনো বিশৃঙ্খলায় বিশ্বাসী নই, প্রয়োজনে আমার হাত খোলা, একটা জায়গায় রাস্তা রয়েছে, বাকি সব দিক দিয়ে আমার হাত বন্ধ, কিন্তু আমার কাছে আইনের দরজা খোলা। কাকে বলতে চাইলেন এই কথা? তার বিরোধী, তিনি যার বিরোধিতা সবসময় করছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে? না, তার রাজনৈতিক সহকর্মী বলে পরিচিত তারই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘুরিয়ে তিনি এই উক্তি করলেন বা ঘুরিয়ে তিনি খোঁচা দিলেন? সেটাও কিন্তু এখন প্রশ্ন উঠছে। আমরা সবাই দেখেছি যে সন্দেশখালীতে বিজেপির আন্দোলনে কখনোই শুভেন্দু এবং সুকান্ত দুজনকে একসাথে দেখা যায়নি। প্রশ্ন তখনই উঠে গিয়েছিল যখন এই দুইজনকে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখা যেত না, আলাদা আলাদাভাবে তারা বিভিন্ন মঞ্চতে, বিভিন্ন সভাতে তাদেরকে বক্তৃতা রাখতে দেখা গিয়েছে। যদিও বিভিন্ন যে কেন্দ্র স্তরের যে অনুষ্ঠানগুলো হয়, যেখানে কেন্দ্রীয় দলের নেতা নেতৃত্বরা আসেন, কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে উপস্থিত থাকেন, সেখানে সবাই একসাথে থাকেন। এক মঞ্চে থাকেন দিলীপ, এক মঞ্চে সুকান্ত থাকেন, এবং সেই মঞ্চে আলো করে থাকেন শুভেন্দুও। কিন্তু রাজ্যস্তরীয় অনুষ্ঠানের ক্ষেত্রে তাদের দেখা যায় না সন্দেশখালীতেও। বিজেপির একেবারে যেটাকে বলা যাচ্ছে যে বিজেপির ক্ষেত্রে সরকারকে প্রবল চাপে ফেলার একটা অন্যতম অস্ত্র হতে চলেছে এই সন্দেশখালী, সেখানেও কেমন যেন ছাড়া নিজেদেরকে আলাদা আলাদাভাবে প্রমাণ করার চেষ্টা। আর অপরদিকে যার কথা বলে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, অর্থাৎ দিলীপ ঘোষ, একটি সংবাদ মাধ্যমের বা একটি সংবাদ চ্যানেলের কাছে রীতিমতো যেটা শোনা যাচ্ছে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তিনি পরিষ্কার কথা বলেছেন যে আমাকে তো ডাকাই হয় না, কি করতে যাব।
একসময় বঙ্গ বিজেপির সরকার বিরোধী, রাজ্য সরকার বিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন এই দিলীপ ঘোষ। রীতিমতো গ্রাম বাংলা চষে চষে তিনি কিন্তু সংগঠন তৈরি করেছিলেন, যার ফল পেয়েছিল বিজেপি 2019 সালের লোকসভা ভোটে, এমনটাই অনেকে বলেন। এমনকি তিনি তার ঘনিষ্ঠ মহলে নাকি এরকমও উষ্মা প্রকাশ করেছেন যে সন্দেশখালিকে আমার হাতের তালুর মতো আমি চিনি, কিন্তু এখন যারা গিয়ে সেখানে আন্দোলন করার চেষ্টা করছেন তারা কজন চেনেন ওই সন্দেশখালিকে। এমনকি যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সন্দেশখালির থেকে একটু অদূরেই ন্যাজাটে গিয়ে রীতিমতো তফসিলি জাতি বা তফসিলি মোর্চার একটি সভা করে এসেছিলেন। সেই সময়ও তিনি নাকি সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশি অনুমতি পাননি। কিন্তু কোথাও সেই খবর সেই অর্থে লাইমলাইটেও আসেনি। সমস্ত লাইমলাইট তার দুই রাজনৈতিক সহকর্মী নিজেদের দিকে টেনে নিচ্ছেন, তাতেই কি এই ক্ষোভের হতাশা? সত্যি কথা বলতে 2019 সালের পর 2020, 2021 তারপরে কিন্তু বিজেপির রাজ্য স্তরের কোনো পদে কিন্তু দিলীপ ঘোষ আর সেইভাবে নেই। এমনকি যেটা শোনা যাচ্ছিল যে নির্বাচনী যে কমিটি, প্রায় 100 জনের উপরে যে কমিটিতে নাম আছে, তাতেও নাকি তাৎপর্যপূর্ণভাবে বাদ গিয়েছে দিলীপ ঘোষের নাম। ফলে অভিমান হয় যদি, সেটা হওয়াটাও স্বাভাবিক, এটাও বলছে রাজনৈতিক মহল। কিন্তু এই যে এককাট্টা না হয়ে লড়াই করাটা, যে যার নিজের মতো লড়াই করাটা, অর্থাৎ সুকান্ত যখন দিল্লিতে যাচ্ছেন তখন শুভেন্দু কলকাতায়, আবার শুভেন্দু যখন এই বিষয় নিয়ে দিল্লিতে আলোচনা করতে যাচ্ছেন তখন সুকান্ত কলকাতায়, সন্দেশখালিতেও তারা একসাথে নেই। কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা তো ভারসাম্যের অভাব একেবারে চোখে পরিষ্কার ধরা পড়ছে। যেমনটা আমার সহকর্মী পূর্বা বলল যে ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার, লড়াই তো চলছে রাজ্য সরকারের সাথে, ইস্যুর লড়াই, লোকসভায় কতটা সম্ভব ভোট ব্যাংক নিজেদের দিকে টেনে নিয়ে আসা যায় তার তো লড়াই চলছে। বিজেপির সমস্ত নেতা নেত্রী থেকে শুরু করে বিভিন্ন বুথ স্তরের কর্মী যারা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, সবাই লড়াই করছেন লোকসভা ভোটের আগে। কিন্তু নেতাদের নিজেদের মধ্যে কি কোথাও গিয়ে লড়াই? কোথাও গিয়ে কি আমি বেশি না তুমি বেশি, আমার প্রভাব বেশি না তোমার প্রভাব বেশি, এই নিয়েও কি লড়াই? কোথাও না কোথাও যেটা আমরা বারংবার বলেছিলাম যে 2024 নয়, আসল লক্ষ্য 2026, অর্থাৎ ওই মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন সেটা নিয়ে ঠান্ডা লড়াই কি এই 2024-এ দাঁড়িয়ে এই সন্দেশখালি থেকেই শুরু হয়ে গেল? প্রশ্ন কিন্তু উঠছে, উত্তর অজানা। যদিও প্রশ্ন করা হলে উত্তর পাওয়া যাবে না, এটাও ঠিক, কারণ প্রত্যেকেই বলবেন, যে কোনো রাজনৈতিক দলের নেতারাই বলেন যে আমরা সবাই একসাথে রয়েছি, আমরা একটা টিম, এটা একটা টিম স্পিরিট। কিন্তু বিজেপির মতো রেজিমেন্টেড দলে এরকমভাবে একলা যে ব্যাপারটা দেখা যাচ্ছে, বিশেষ করে দুজন হেভিওয়েট পদাধিকারী, বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি, তাদের এই একলা চলো ব্যাপারটা কিন্তু বড্ড বেশি চোখে লাগছে। অদূর ভবিষ্যতে তাদের এক মঞ্চে দেখা যাবে কিনা সেটা লাখ টাকার প্রশ্ন। আর এটা আমরা মনে করি যে রাজনীতিতে সবই সম্ভব, রাজনীতির দুনিয়াতে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু এই অসম্ভবটা, আপাত অসম্ভবটা সম্ভব হবে কবে, সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা। কারণ তাহলে অনেক রাজনৈতিক সমীকরণও কিন্তু বদলে যেতে পারে। সুকান্ত, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সবাইকে একসাথে এককাট্টা হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে, আরো বলা ভালো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে কবে দেখা যাবে, সেই দিকে আমাদের নজর থাকবে এবং আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়। কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।